বিকেবির সভাপতি ছিলেন বহুল আলোচিত ওসমান পরিবারের সদস্য সেলিম ওসমান। নির্বাচন করতেন এবং যে কোনোভাবেই হোক তিনি নির্বাচনে জয়ী হতেন এবং তিনি 14 বছর ধরে বিকেবির সভাপতির পদটি আগলে রেখেছেন, আঁকড়ে রেখেছেন, অথবা বলা যায় যে দখল করে রেখেছিলেন। এর মধ্যে একবার তিনি নির্বাচিত হয়েছিলেন, বাকি সবই সমঝোতার ভিত্তিতে। তার প্রথম কাজই ছিল কিভাবে তার রাজনৈতিক পথটি টিকে রাখবেন। প্রথমেই বলে রাখি, তৈরি পোশাক খাতের বিকল্প এখন পর্যন্ত কোনো শিল্প আমাদের বাংলাদেশে গড়ে ওঠেনি। বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় স্থান একক দেশ হিসাবে। আমাদের মোট রপ্তানি আয়ের 80% বেশি আসে পোশাক শিল্প থেকে। এমনকি কর্মসংস্থানের দিক থেকেও সবচেয়ে বড় খাত পোশাক শিল্প। একটা সময় ছিল যে 80% শ্রমিক ছিল নারী, এখন সেই 80% নেই, এটা 60-40 এই পর্যায়ে নেমে এসছে। তারপরেও কর্মসংস্থানের এত বড় খাত বাংলাদেশে আর নেই। আমরা অনেক চেষ্টা করেছি যে বহুমুখীকরণের জন্য, কিন্তু সেটা আমরা করতে পারিনি। এবং আরও বলে রাখি যে সবচেয়ে বড় পোশাক কারখানা বাংলাদেশে আছে বিশ্বের। সবচেয়ে বেশি গ্রিন ফ্যাক্টরি, যেটা পরিবেশ বান্ধব, তাও বাংলাদেশে প্রায় 250। অর্থাৎ সব কিছু মিলে বাংলাদেশের পোশাক খাত অনেক বড় একটি রপ্তানি শিল্প, এইভাবে বলা যায়। এবং এই শিল্পের বয়স অনেক বেশি, 45 বছর। 1980 সালে, বিশেষ করে 80 দশকের পর থেকে এই শিল্প আস্তে আস্তে তৈরি হয়েছে এবং 2005 পর্যন্ত বেশ কিছু সুযোগ সুবিধা পেয়েছে, বিশেষ করে কোটা সুবিধা পেয়েছে। তারপর কোটা ব্যবস্থা উঠে গেছে এবং সেই প্রতিযোগিতায় বাংলাদেশ আরও ভালো করেছে। কিন্তু সমস্যা হচ্ছে, এই 45 বছরেও পোশাক শিল্প এখনও নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতে পারেনি। অনেকখানি আন্তর্জাতিক সহায়তা, অনেকখানি সরকারের নীতি সহায়তা এর উপর নির্ভর করে আছে। এবং এখনও প্রতিটা মালিকের সাথে যখন কথা হয় তখন তারা বলেন ব্যবসা ভালো যাচ্ছে না। ছোট্ট একটা হিসাব দিই, 1994 সালে আমাদের পোশাক খাতের রপ্তানি আয় ছিল $223 কোটি। সেই পোশাক খাতের রপ্তানি এখন বেড়ে হয়েছে $4000 কোটিরও অনেক বেশি এবং আমরা আশা করি যে খুব শীঘ্রই এটা $5000 দিয়ে চলে যাবে। তারপরেও পোশাক মালিকরা বলছেন যে এই খাতের অবস্থা ভালো না এবং কখনোই তারা মনে করেন না যে বাংলাদেশের পোশাক শিল্প খুব ভালো অবস্থানে আছেন। এবং এই আলোচনাটা বেশি আসে যখন শ্রমিকদের কোনো দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলন করেন বা দাবি দেওয়া জানান, কিংবা মজুরি বোর্ড নিয়ে আলোচনা হয়, কিংবা সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়। তখনই দেখা যাচ্ছে যে তারা বলেন যে পোশাক খাত থেকে তাদের আসলে আয় না, তারা টিকে থাকতে পারছেন না, তারা কোনো রকম টিকে আছেন পরিমাণ বাড়িয়ে, যারা ক্রেতা তারা ঠিকমতো অর্থ দেন না বা পোশাক কম দামে কিনে নেন। সুতরাং সব কিছু মিলে তাদের অবস্থা ভালো না। কিন্তু শ্রমিক নেতাদের বক্তব্য হচ্ছে যে অনেক পোশাক মালিকের বিত্ত বৈভব দেখে তেমনটা কিন্তু মনে হয় না। তাহলে সমস্যাটা কোথায়? আমরা বেশ কিছু সমস্যার কথা আলোচনা করতে পারি। একটি কথা যদি বলি, সেটি হচ্ছে যে এই পোশাকদের মালিকদের একটা সংগঠন আছে, দুটো সংগঠন আছে বলা যায়। নিটওয়ারের ক্ষেত্রে আছে বিকেবিএ এবং অন্য যারা তারা সবাই মিলে করেছেন বিজেবিএ। এবং এই দুইটা খাতের মালিক তারা পোশাক শিল্পের জন্য কতখানি নিবেদিত, নাকি তারা অন্য কোনো উদ্দেশ্যে বেশি তারা ব্যস্ত, রাজনৈতিক স্বার্থ কতটা আছে, নিজেদের দাবি দেওয়া পূরণে তারা কতটা ব্যস্ত, সব কিছুই আসলে প্রশ্নের মুখে। এই জন্য বলছি যে যেমন ধরেন যে বাংলাদেশে যেটা তৈরি হয়েছে, বিশেষ করে গত 15 বছর এটা হয়েছে, সেটা হচ্ছে যে এই জাতীয় মালিকদের যে সংগঠনগুলো আছে তারা আসলে সরকারেরই যে ক্ষমতাসীন দল, সেই দলের একটি ব্যবসায়িক শাখায় পরিণত হয়। যেমন ধরেন বিকেবির সভাপতি ছিলেন বহুল আলোচিত ওসমান পরিবারের সদস্য সেলিম ওসমান। তিনি জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচন করতেন এবং যে কোনোভাবেই হোক তিনি নির্বাচনে জয়ী হতেন এবং তিনি 14 বছর ধরে বিকেবির সভাপতির পদটি আগলে রেখেছেন, আঁকড়ে রেখেছেন, অথবা বলা যায় যে দখল করে রেখেছিলেন। এর মধ্যে একবার তিনি নির্বাচিত হয়েছিলেন, বাকি সবই সমঝোতার ভিত্তিতে। সুতরাং তার প্রথম কাজই ছিল কিভাবে তার রাজনৈতিক পথটি টিকে রাখবেন সেটি। ব্যবসায়ী স্বার্থ তার খুব বড় কোনো আলোচনা বা তার গুরুত্বপূর্ণ বিষয় ছিল না তার জন্য। বিজেপির পরিস্থিতি একটু ভিন্ন। সেখানে নির্বাচন হয়, নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই সমঝোতা হয় আসলে, এবং যে দুটি প্রধান ফোরাম বা সংগঠন আছে তার নিজেদের মধ্যে অনেক সময় ভাগাভাগি করেন
গতবার সরাসরি নির্বাচন হয়েছিল, সেখানেও আসলে যিনি প্রেসিডেন্ট হন তাকে উপর থেকে ঠিক করে দেওয়া হয় যে উনি এবার প্রেসিডেন্ট হবেন। সুতরাং কে প্রেসিডেন্ট হবেন আগে থেকেই জানা থাকে। এবং যারা প্রেসিডেন্ট হয়েছেন আমরা দেখেছি যে 2009 থেকে 2013 সাল পর্যন্ত যারাই বিজেপি প্রেসিডেন্ট ছিলেন তারা কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত হয়েছেন, অথবা পরে নির্বাচন করেছেন, মেয়র হয়েছেন, দলের বড় পদ পেয়েছেন। সুতরাং তাদের মূল কাজটাই হচ্ছে আসলে রাজনৈতিক স্বার্থ হাসিল করা। এখানে ব্যবসায়িক স্বার্থ তাদের জন্য মুখ্য না। তারা সবসময় নিজেদের স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, সরকারকে সমর্থন দেওয়া যে কোনো মূল্যে যে কোনোভাবে এটাই করে আসছেন। আরেকটি কাজ তারা খুব ভালোভাবে করতেন, সেটি হচ্ছে যে শ্রমিকদের যে কোনো দাবি আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনের দমনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ব্যবহার করা, গোয়েন্দা সংস্থা দিয়ে ধরপাকড় করা, গ্রেপ্তার করা, এরকম নানানভাবে তারা তাদের যে আন্দোলন দমাতে খুবই সফল ছিলেন। খুব সাম্প্রতিক উদাহরণ যদি বলি, যে সর্বশেষ যে মজুরি বোর্ড ছিল, সেই মজুরি বোর্ড 2023 সালে যেটা হয়েছিল, তখন শ্রমিকদের দাবি ছিল 20,000 টাকার বেশি তাদের জন্য মজুরি, নিম্নতম মজুরি ঘোষণা করা হোক। মালিকরা দাবি করলেন 10,000-এর বেশি তারা দিবেন না। পরে এটা নিয়ে আন্দোলন হলো, আন্দোলন হওয়ার পর তার 12,500 টাকায় রাজি হলেন। এবং ব্যক্তিগতভাবে অনেক মালিক বলেছেন তারা যদি 15,000 টাকা দিতেও রাজি ছিলেন, কিন্তু যে কোনোভাবেই হোক তারা 12,500 টাকায় সরকারকে প্রভাবিত করতে পেরেছিলেন এবং সেই অর্থ এভাবে দেওয়া হয়েছিল। সুতরাং এই হচ্ছে আন্দোলন দমনের ক্ষেত্রে তাদের অবস্থান। এবং আমরা দেখেছি যে মালিক শ্রমিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা কখনোই খুব ভালো যায় নাই। যদিও এখানে উদ্যোক্তারা যেমন একটা প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তেমনিভাবে একটি শ্রমঘন শিল্প, বিশেষ করে পোশাক খাত, শ্রমিকদের অবদান অনেক বেশি। এই দুয়ের সমন্বয় কখনই হয় না, যে কারণেই বারবার আন্দোলন হয়, বারবার অসন্তোষ হয়, বারবার ধরপাকড় হয়, বারবার এমনকি মৃত্যুর ঘটনাও ঘটে। এবারও আমরা দেখলাম যে এই সরকার পতনের পর আবার আন্দোলন শুরু হয়ে গেল। এই আন্দোলন দমন করতে অত্যন্ত কষ্ট হয়েছে। আগের মতো আর সেই গোয়েন্দা সংস্থা দিয়ে করতে পারেননি, ফলে আন্দোলন বেশ কিছুদিন চলেছে। সব কিছু মিলেই পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। আমার এই কথাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে 2026 সালে বাংলাদেশ স্বল্প উন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে। সুতরাং এই সময় এসে যদি আমরা একটা ভালো পোশাক খাত, একটা মালিক শ্রমিক ভালো সম্পর্ক এবং একটা ভালো সংস্কৃতি যদি গড়ে তুলতে না পারি, এবং পোশাক খাত কীভাবে পরিচালিত হবে, এবং যেহেতু আন্তর্জাতিক বাণিজ্যে পোশাক খাত ব্যাপকভাবে অংশগ্রহণ করে, সুতরাং তাদের ব্যবস্থাপনাটাও আন্তর্জাতিক মানের হতে হবে, এটাই আমাদের বক্তব্য। এবং সুতরাং সেই জন্যই আমি বারবার বলেছি যে শ্রমিকদের ঠিক আছেন, বা শ্রমিকরাও অনেক সময় হয়তো অযৌক্তিক দাবি করেন, সুতরাং তাদের সাথেও একটা আলোচনার একটা জায়গা তৈরি করা দরকার, এবং নিয়মতান্ত্রিকভাবে আলোচনা করার জায়গা তৈরি হওয়া দরকার। যদি নিয়মতান্ত্রিক আলোচনার জায়গা তৈরি না হয়, তাহলে সবসময় রাস্তায় নামবেন শ্রমিকেরা। সুতরাং মালিকদের একটি বড় চাওয়া বা তাদের একটা বড় সংস্কারের জায়গা হওয়া উচিত, একটা নিয়মতান্ত্রিক আলোচনার জায়গা তৈরি করা, যাতে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে হয়। এই জন্য সবার আগে প্রয়োজন যারা মালিক শ্রেণী আছেন, বেশিরভাগ মালিক শ্রেণী, আমি সবাইকে বলছি না, অনেক ভালো মালিক আছেন, আগেই বলেছি, তারা অনেক ভালোভাবেই প্রতিষ্ঠান চালাতে চান, কিন্তু সামগ্রিকভাবে মালিকদের মনোভাব, আচরণ, এগুলোর একটা পরিবর্তন দরকার। এবং আমরা মনে করি যে সংস্কারের এইটাই সুবর্ণ সুযোগ, যে সময়টা এসছে মালিক শ্রমিকরা যদি সবাই মিলে আলোচনা করে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারেন, সেটা আসলে এই শিল্পের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং ভবিষ্যতের জন্য খুবই দরকার।